এতক্ষণ পর্যন্ত যা আপনারা দেখলেন তাতে কিন্তু অনেকটাই সেই সাফল্য যে যারা দাবি করেছেন তাদের সাফল্যটা যে বাস্তব সেটা পরিণত হয়েছে। এবার খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনাদের সামনে দ্বিতীয় পার্টের অংশটুকু নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা পেয়ে গেলাম শুভপ্রসাদ নন্দী মজুমদার। ইঙ্গিত দিয়েছিলাম একজন অসাধারণ ব্যক্তিত্বকে আমাদের সামনে নিয়ে আসব। খবরদার কথা নয় যারা দর্শক আছেন তারাও চাইতেন। নতুন করে পরিচয় করানোর কিছু নেই, ত্রিপুরা রাজ্যে অনেক দিন ধরে এসেছেন, কলকাতায় থাকলেও জন্ম শিলংয়ে, শিলচর নিবাসী। ওনার নতুন কিছু ভাষা আন্দোলনের কথা আমরা বলছি ইদানিং। কাছাড়ে যখন ভাষা আন্দোলন হয়েছিল তার সঙ্গে প্রায় ওতপ্রোতভাবেই জড়িত, এবং শিলচর সঙ্গীতের যে একটা ঘরানা তৈরি করেছিলেন তার ক্ষেত্রে শুভপ্রসাদ নন্দী মজুমদারের ভূমিকা বিশাল বিশাল বিশাল। পেয়ে গেলাম অল্প কিছুক্ষণ দু একটা কথা বলবো। প্রথম যেটা আপনার কাছে জানতে চাইছি যে রবীন্দ্রোত্তর যুগে সলিল চৌধুরীর উপস্থিতি সারা জাগিয়েছিল। রবীন্দ্রোত্তর যুগে এই মুহূর্তে সলিল চৌধুরীর অনুপস্থিতি কি ভাবাচ্ছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে সলিল চৌধুরীকে আমরা খণ্ড খণ্ড করে দেখি। কেউ সলিল চৌধুরীকে দেখতে চায় শুধুমাত্র তার প্রথম জীবনের গান দিয়ে, কেউ দেখতে চায় শুধু তার শেষ জীবনের গান দিয়ে। সলিল চৌধুরী একটা বিরাট একটা রবীন্দ্রনাথের মতোই, তার একটা অনেক বড় তার উপস্থিতি। সলিল চৌধুরীকে শুধুমাত্র প্রথম জীবন বা শেষ জীবন বা শুধুমাত্র কতগুলো গানের মধ্যে ধরে যাবে না, তিনি আসলে একটা সামগ্রিক জীবনবোধকে প্রতিনিধিত্ব করতেন। ফলে উনি কবিতা লিখতেন, সিনেমা স্ক্রিপ্ট লিখেছেন, নাটক লিখেছেন, সর্বোপরি তিনি একজন সমাজকর্মী ছিলেন। এবং এই যে একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা একটা যুগের নির্মাণ করে। এখন আবার একটা যুগ পরিবর্তনের সময় এসছে। একটা সময় আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে, একটা সময় পেয়েছি সলিল চৌধুরীকে। আজকের যুগের একটা এরকম সলিল চৌধুরী চাই, যে সলিল চৌধুরী একই সঙ্গে সঙ্গীত সৃজন করেন, আবার একটা মেথরপল্লীতে গিয়ে নৈশ বিদ্যালয় স্থাপন করে। এই যে একটা সামগ্রিক জীবন বোধ দিয়ে যে শিল্পের চর্চা করা, সেটাতে তো ভীষণ রকম উপস্থিত। আজকালকার যুগে তো সবাই যে একটা মানে যাকে বলে এটা কাজ করতে ওটাই করে, অন্যটা করে না। যে সামগ্রিকতা দিয়ে যে জীবনটাকে বোধ করা, সেটা তো সলিল চৌধুরীর মধ্যে আমরা পেয়েছিলাম। সেটা তো তার উত্তরাধিকার তৈরি হয়নি, এটা সত্যি। আপনার কিছু কিছু লেখায় সলিল চৌধুরী সম্পর্কে এই যে কথাগুলি বললেন এইগুলি পেয়েছি। রবীন্দ্রোত্তর যুগে সলিল চৌধুরী রবীন্দ্রনাথকেই শুধু আঁকড়ে ধরে রেখেছেন, ঘটনা বারবার ভেঙেছেন নিজেকে। এই বিষয়টাকে যদি একটা শব্দে যদি বলি যে সুকান্ত এবং সলিল চৌধুরী, ফুটবল মাঠে গৌতম সরকার এবং প্রসূন ব্যানার্জি জুটি লিঙ্কম্যান হিসেবে, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, যদি বলি রবীন্দ্রনাথ আমাদের গানের ক্ষেত্রে উনি যে বিপ্লবটা করেছেন, আগে ছিল সকালের রাগ, দুপুরের রাগ, সন্ধ্যার রাগ, বাদীস্বর, বিবাদীস্বর, অর্থাৎ ভীষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুশাসন মেনে চলা। রবীন্দ্রনাথ এটা ভেঙে দিলেন। সন্ধ্যাবেলার গানও ভৈরবী আনছেন, সকালের গানে ইমন, এই যে অর্থাৎ রাগের অনুশাসন, বাদী সম্বাদী স্বরের অনুশাসন ভেঙে দিলেন। সলিল চৌধুরী আরো এগিয়ে গেলেন, উনি গানের স্কেলের অনুশাসন, একটা গানের মধ্যে একাধিক স্কেল আসছে, ওনার স্কেলের অনুশাসনকেও ভেঙে দিয়েছেন। এবং সবচেয়ে বড় ছোট্ট কথা যদি বলি, বাংলা গানে যে বাজনাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম গান যে আসলে গান এবং বাজনা, এটা সলিল চৌধুরী বলেছেন। ওনার গান তার সঙ্গের যে সে যন্ত্রণার সঙ্গ, ওটা বাদ দিয়ে সলিল চৌধুরীর গান হয় না। এটা উনি প্রথম এনেছেন, এই প্রথম বিপ্লবটি উনি করেছেন। এটাই যে গানকে শুধুমাত্র গান নয়, গান এবং বাজনা মিলিয়ে একটা সঙ্গীত, এটা হচ্ছে সলিল চৌধুরী। এই যে সলিল চৌধুরীর যে কোনো এক গায়ের বধূ বা এছাড়াও আরো অনেক কিছু গান, যে আমরা সুকান্তের যে গানগুলি উনি করেছেন, এগুলি আমরা এত সহজে কর্ণগোচর করি এবং প্রায় মুখস্থের মতোই হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে সঙ্গীত জগতে সঙ্গীতগুলি আসছে, যে শব্দ চয়নগুলি নিয়েছে, মানুষ মনে রাখতে পারছে না, বা কেন এটা মানে দীর্ঘ হচ্ছে না, এটা আপনার উপলব্ধিটা কি? আসলে কি এখন একটা হচ্ছে এই যুগটা খুব মানে দশক ওয়ারি চলে,
দশকে দশকে পাল্টে যায় সমস্ত কিছু। একটা দীর্ঘস্থায়ী যেটা ছাপ রেখে যাওয়ার মতন হচ্ছে না যে হবে, নিশ্চয়ই হচ্ছে। জয় গোস্বামীর কবিতা, কবির সুমনের গান, এগুলো একটা দীর্ঘস্থায়িত্ব আছে। কিন্তু সাধারণভাবে দেখতে গেলে যে এই যে হিট নামন একটা বিষয়, কিছুদিন কেউ হিট থাকে তারপর আর সে নেই। সলিল চৌধুরী কিন্তু যেদিন প্রথম কোনো এক গায়ের প্রতি আত্মপ্রকাশ করেছিলেন এবং আজকে তার ১০০তম বর্ষে একদিনের জন্য বাঙালির কাছে বিস্তৃত একদম একদম ঠিক, গ্রাফটা একই জায়গাতে আছে, একদম ঠিক। কমতে পারছে। হ্যাঁ, একদম রবীন্দ্রনাথের যেমন আপনি কলকাতায় যে কোনো আগেকার সময় ক্যাসেট ছিল, রেকর্ডের দোকান ছিল, ওরা বলতো যে একজন মাত্র স্টেডি আছেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ বিক্রির ক্ষেত্রে। সেটা একটা একটা সামগ্রিকতার অভাবের জন্য হচ্ছে। এই যে সিঙ্গেল ট্র্যাক হয়ে যাওয়া, তার জন্য হয় না। যখন সামগ্রিকতার সঙ্গে যখন এই চর্চাগুলো হচ্ছে, তখন কিন্তু জিনিসটার অনেক দীর্ঘস্থায়ী প্রভাব থাকবে। আমরা ঠিক। সলিল চৌধুরীকে আমরা এই জায়গাতে অভাব অনুভব করি। আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন জানতে চাইছি, সেটা হচ্ছে যে রবীন্দ্রপ্রেমী সলিল নাকি গণসঙ্গীতের জনপ্রিয়তায় সলিল, আপনি কোনটাকে বেশি আঁকড়ে ধরেন? আমি আসলে প্রথমত অখণ্ড সলিলে বিশ্বাস করি, সলিলকে কোথাও খণ্ড করতে চাই না। কারণ সলিলের এই যে আপনি বলছেন রবীন্দ্রপ্রেমী সলিল, গণসঙ্গীত সলিলের গণসঙ্গীতের মধ্যেও রবীন্দ্রনাথ আছেন, ওনার গণসঙ্গীতের মধ্যেও রবীন্দ্রনাথ আছেন। এবং রবীন্দ্রনাথের যে উনি রবীন্দ্রনাথের কি জিনিসটা নিয়েছেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিবাদী সত্তাটাকে নিয়েছেন, রবীন্দ্রনাথের বিদ্রোহী সত্তা। রবীন্দ্রনাথের বিদ্রোহটা অনেক ধরনের, সঙ্গীতের বিদ্রোহ আছে, মতাদর্শের বিদ্রোহ আছে, সমাজ বিদ্রোহ আছে। সলিল চৌধুরী ওই জিনিসগুলোকেই নিয়েছেন। আমরা যে সলিল চৌধুরী বিস্তারিত জীবনে যাই, সারা জীবন ধরে উনি নিষেধ পেরোনোর গান গেয়েছেন, নানা ধরনের সমাজের নিষেধ, পরিবারের নিষেধ, পরিবারের নিষেধকে পেরিয়ে যাওয়ার গান গেয়েছেন। ফলে এবং ওই নিষেধ পেরোনোটা উনি অনুপ্রেরণাটা পেয়েছেন প্রাথমিকভাবে রবীন্দ্রনাথের কাছ থেকে। ঠিক। ফলে ওই বিভাজনটা আমি করব না যে গণসঙ্গীতের সলিল, রবীন্দ্রপ্রেমী সলিল, দুটো মিলিয়েই সলিল, একটাকে তৈরি করে। কালিকা প্রসাদের অনুপস্থিতি, দোহার সঙ্গীত, এটা কি আঘাতপ্রাপ্ত হলো বলে মনে করেন? না, দোহার অনেকে ভেবেছিল যে কালিকা প্রসাদের অনুপস্থিতিতে দোহারের হয়তো শক্তিহীন হয়ে যাবে, কিন্তু ওরা প্রমাণ করেছে ওরা এখনো শক্তিশালী আছে। কারণ তারা একটা জিনিস কি, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ওরা মনে প্রাণে বিশ্বাস করে যে কালিকা এখনো আছে। প্রতিটা অনুষ্ঠানে ওরা সামনে কালিকার ডক্তিটা রাখে। এই যে বিশ্বাস করা যে কালিকা সর্বক্ষণ ওদের সঙ্গে আছে, এই বিশ্বাসটা ওদেরকে সেই শক্তি দেয়। আর কালিকার এমন একটা, ধরুন এবছর সুকান্তের জন্মশতবর্ষ, 21 বছর বয়সে মারা গেছেন, কিন্তু 100 বছর ধরে তার উপস্থিতি আমরা টের পাচ্ছি। কালিকাও কিন্তু এরকম, সে চলে গেছে কিন্তু ওর একটা সর্বময় উপস্থিতি এমন কিছু কাজ করে গেছে যে মৃত্যুটাকে ছিনিয়ে নিতে পারে না। শুধু মৃত্যু দিয়ে সে শেষ হয় না। এবং অনেক স্রষ্টা আছেন, মৃত্যু তাদেরকে কখনোই শেষ করতে পারে না, কারণ তাদের মধ্যে একটা মৃত্যুঞ্জয়ী ব্যাপার একটা আছে। ওই মৃত্যুঞ্জয়ী ব্যাপারটা ওর যেহেতু আছে, ফলে মৃত্যুটা একটা শারীরিক ঘটনা ঘটেছে, কিন্তু ওর যে সঙ্গীতের চেতনা, ওটা কিন্তু বহমান রয়েছে, সেটা কি ওরা ধারণ করছে। অনুজ হওয়া সত্ত্বেও অগ্রজ হিসেবে বলেছেন কোন জায়গায় কালিকাকে, কেন বলেছি? কারণ এটা তো হয়, মানে পেরিয়ে যায় তো মানুষ কখনো কখনো। ছোটবেলায় ও আমার খেলার পুতুলের মতো ছিল। তারপর একটা সময় আমার মানে কি বল, আমাকে পড়তো, মানে ধরুন আমার অনুজ ছিল, একটা সময় আমার সঙ্গী হলো। আর মৃত্যু ওকে ক্যামেরার জায়গায় নিয়ে গেছে। আমি বলি যে ও আমার মুর্শিদে পরিণত হয়েছে। অনুপস্থিত কালিকার সাথে আমি নিরন্তর কথাবার্তা বলি, সবসময় ওর অনুপস্থিতিটাকে আমি সর্বক্ষণ তার অন্য একটা উপস্থিতিতে আমি পূরণ করার চেষ্টা করি। পৃথিবীর সব কাঁটা তার উঠে যাক কেন বলছেন? কারণ পৃথিবী গড়ে উঠেছে কাঁটাতারহীনভাবে, সভ্যতা গড়ে উঠেছে কাঁটাতারহীনভাবে। মানে আমাদের দেশের শূন্য গেছে পৃথিবীর অন্য দেশে, অঙ্ক উন্নত হয়েছে, অন্য দেশে বিজ্ঞান এসছে, আমাদের দেশের বিজ্ঞান উন্নত। পৃথিবীর সঙ্গীত, শিল্প, বিজ্ঞান সবকিছু কাঁটাতারবিহীনভাবে হয়েছে। পেনিসিলিন যদি একটা দেশে আটকে যেত, আমার দেশে যদি শূন্যটা আটকে যেত, এরকম প্রতিটা দেশে যদি এরকম কাঁটাতার দিয়ে যদি জ্ঞান, বিজ্ঞান, শিল্প, শেক্সপিয়ার যদি ইংল্যান্ডে আটকা পড়তেন, রবীন্দ্রনাথ যদি জোড়াসাগরতে আটকা পড়তেন, পৃথিবী তো আর সভ্যই হতো না। সভ্যতাই গড়ে হয়েছে কাঁটাতারহীনতা দিয়ে। সেজন্য এগোতে হলে কাঁটাতারহীনতাই লাগে, কাঁটাতার। বারবার আর একটা জিনিস হচ্ছে কি, এখন তো পণ্য হয়ে গেছে অবাধ।
তো মানুষ কেন অবাধ হবে না? সর্বশেষ প্রশ্ন, বারবার দিরাগমনে আসেন শিলচরে কেন? কেন সে কথা- দিরাগমন ব্যবস্থা কেন ব্যবহার করেছেন? ব্যবহার করি কারণ যে মেয়েরা বাপের বাড়ি ছেড়ে চলে গেলেও তার বাড়ি তো আর পাল্টায় না, বাড়ি তো বাড়িই থাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যিনি আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছেন। তিনি সঙ্গীত জগতের শুধু তারকা বললে ভুল হবে, এই মুহূর্তে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একটা সেতু। আমাদের খবরদার কথানের পক্ষ থেকে তাকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সলিল চৌধুরীর জন্মশতবর্ষ। আলোর পথযাত্রীতে আমরা পেয়ে গিয়েছি কল্যাণ সেন বরাক। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। শিল্পী, সুরকার, এই মুহূর্তে ভারতবর্ষে এক ডাকে যাকে চিনে ফেলেন সবাই। আমরা পেয়ে গিয়েছি। আমরা একটুখানি জিজ্ঞেস করব, আগরতলা শহরকে কেমন লাগলো? আমি এর আগেও এসেছি। আগরতলা আমার সবসময় ভালো লাগে। এখানকার মানুষ মনটা অনেক বড়। মানে আমাদের শহরটা বড়, কিন্তু আমাদের শহরের মানুষের মনগুলো ছোট। এই শহরটা ছোট, কিন্তু মানুষের মনগুলো অনেক বড়। যেভাবে আতিথেয়তা করেন, যেভাবে আমাদের গ্রহণ করেন, সেটা সত্যি বলতে কি, যে কাল ফিরে যাব অনেকটা অক্সিজেন বুকে নিয়ে ফিরে যাব। সলিল চৌধুরী এই শতবর্ষে যে আমাদের ছাত্রছাত্রীদের যে শেখালেন, কেমন লাগলো? দেখুন, আমি সত্যি বলতে কি সারা পৃথিবী জুড়ে এই ধরনের ওয়ার্কশপ করেছি। আমি এত ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে মিউজিক্যালি আমি খুব কম জায়গায় পেয়েছি। ওরা যত তাড়াতাড়ি সলিল চৌধুরীর যে সমস্ত হারমোনাইজেশন, বিশেষ করে গান তো ঠিক আছে, সেগুলো রপ্ত করলো। আমি ভেবেছিলাম একটা একটা করে দুটো গান দেবো দুদিনে, আমি দুটো চারটে গান দিলাম। এবং তাছাড়া ওদের কি থিওরির ওপর বেস করে এই সমস্তগুলো তৈরি হয়েছে, সেগুলো ওদেরকে শেখানোর চেষ্টা করেছি। মানে ওরা আমাকে পর্যাপ্ত সময় দিয়েছে। খুব তাড়াতাড়ি রেসিপিয়েন্ট এন্ডটা যদি ঠিক না হয় না, তাহলে যে দিচ্ছে সেও মজা পায় না, আর কাজটা ঠিকঠাক হয় না। তো ওরা সেদিক থেকে আমাকে সত্যি অবাক করে দিয়েছে। রবীন্দ্রোত্তর যুগে সলিল চৌধুরী, তার উপস্থিতি যেমন আমাদের আনন্দিত করে, এই মুহূর্তে সলিল চৌধুরীর অনুপস্থিতি আপনাকে কি ভাবায়? দেখুন, এই ধরনের মানুষটা এক একটা শতকে এক একজনই জন্মায়। মানে এরম নয় যে বেশ কিছু লোক চলে এলো। তবে একটা সময় এসছিল, সেটা 1920 সাল থেকে 1930 সাল অবধি, যে সময়ে প্রচুর প্রতিভা একসঙ্গে জন্মেছিল, যাদের সব দেখবেন এখন শতবার্ষিকীগুলো হচ্ছে। এবং এদের যে ব্লুম করা, সেটার পিছনে একটা খুব বড় কারণ ছিল যে এদের ঠিক কৈশোর বয়সে এরা গণনাট্য সংগ্রহ ঘটিয়েছিল। এবং গণনাট্য সঙ্গে এক ঝাঁক এমন মানুষ জড়ো হয়েছিলেন, তাদের নিজেদের মধ্যে আদান প্রদানের ফলে তারা কিন্তু নিজেদের অনেক বেশি সমৃদ্ধ করেছিলেন। এবং আপনি সেখান থেকে পরপর দেখবেন যে অনেকে উঠে এসেছিলেন। সলিল চৌধুরী সঙ্গীতের দিক থেকে যদি আমাকে বলেন, আপনি যে পরপর দুটো নাম বললেন না, এই দুটোই পরপর ঠিক। আর সলিলদা কিন্তু শুধু সুরকার বা শুধু গীতিকার বা শুধু নাট্যকার বা শুধু কবি তা নয়, উনি তো একজন দার্শনিক ছিলেন। উনি একটা বিশেষ দর্শনে বিশ্বাস করতেন, যার ফলে ওনার সমস্ত যে সঙ্গীত ভাবনা, তার মধ্যে একটা অন্য দর্শন কাজ করছে সবসময়, যেটা আমরা চেষ্টা করছি এই শতবর্ষকে সামনে রেখে যাতে আমাদের আগামী প্রজন্মকে সেই সম্পর্কেও আবির্ভাব করা যায়। এবং আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে আমরা কিছু অনুষ্ঠান ওখানে করেছি। যেমন আমার সঙ্গে এখন শুভপ্রসাদ নন্দী মজুমদার রয়েছে। আমরা ওখানে সঙ্গীত সলিল সমারোহ বলে
একটা পবিত্রদাতার নাম দিয়েছিলেন সলিল সমারোহ। আমরা ব্লক স্তরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং আমাদের একটা সাধারণভাবে ধারণা ছিল যে 1000-10 ছেলে মেয়ে পার্টিসিপেট করবে। শুনে অবাক হবেন যে 1 লক্ষ ছুঁয়ে গেছে সংখ্যাটা। তা সলিলের কথা উচ্চারণ করেছেন, গান গেয়েছেন 1 লাখ ছেলে মেয়ে এই প্রজন্মের। এটা আমাদেরকে কিন্তু রীতিমতো ভাবিয়েছে এবং আমাদের অনুপ্রাণিত করেছে। অনুপ্রাণিত অন্য সেন্সে ধরবেন না, আমাদের বাংলায় আবার অনুপ্রাণিত কথাটা অন্যভাবে ব্যবহার হয়, মানে আমাদের উজ্জীবিত করেছে এই ব্যাপারটা এবং আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি সেইভাবে। নইলে কলকাতার থেকে আমার এই 75 বছর বয়সে ছুটে এখানে এসে 2 দিন ধরে কাজ করা। কালকেও অনুষ্ঠান আছে উত্তরপাড়ার গণভবনে। আসলে এটা কিরকম যেন 1980 সালে আমাকে সলিলদা দম দিয়ে ছেড়ে দিয়েছিলেন যে কর কিছু। সেই দমটা কিন্তু মানে কলের গানের দম নয়, ফুরিয়ে যায় না, চলে। এবং সর্বশেষ একটা প্রশ্ন, হ্যাঁ, রিয়েলিটি শো তরুণ প্রজন্মের কাছে কতটা কার্যকরী হওয়া কি উচিত? দেখুন, সব জিনিসেরই একটা ধনাত্মক দিক থাকে, একটা ঋণাত্মক দিক থাকে। আমরা কিন্তু এই ধরনের শোয়ের থেকে কিছু ভালো ছেলে মেয়েও পেয়েছি। সর্বশেষ আমরা আরাত্রিকাকে পেলাম। আরাত্রিকাকে আমি কদিন আগে একটা ছবিতেও গান গাওয়ালাম। এর আগে আমরা ত্রিপুরার কৃষ্ণকলিকেও পেয়েছি। কৃষ্ণকলি তোমার ছাত্র। হ্যাঁ, জানি। এরকম উপমা আছে। আমার বেশ কিছু ছাত্রছাত্রী এর মাধ্যমে এসছে। আবার অনেকে হতাশ হয়ে পড়েছে, এরকমও অনেকে হয়েছে যে তারা সঠিক বিচার পায়নি বা তারা বিচার পেয়েছে কিন্তু তারপরে সেইভাবে সুযোগ পায়নি। আর এর জন্য মূল দায়ী হয় বাড়ির অভিভাবকরা। তারা সবসময় না র্যাট রেসে ঢুকিয়ে দিতে চায়, ইঁদুর দৌড়ে। এটি হলো মূল সমস্যা। এই গানটা শিখবে, এই গানটা ভালো করে গাইবে, সময় লাগবে। একদিনে তো একজন তৈরি হয় না। আমি তো এখনো রোজ শিখি, মানে প্র্যাকটিক্যালি এই যে ওয়ার্কশপ করতে আসা, এই ওয়ার্কশপ করতে এসে অনেক কিছু শিখলাম এবং এটা রোজ হয়। এই যে ছেলে মেয়েদের সঙ্গে যখন কাজ করি এদের কাছ থেকেও কিন্তু রোজ কিছু না কিছু শিখি। তো সেইটা যদি চালিয়ে যাওয়া যায় এবং ওখানকার যে ধনাত্মক দিকগুলো সেগুলো যদি তারা নেওয়ার চেষ্টা করে তাহলে আপত্তি থাকে না। কিন্তু কিছু আপত্তির জিনিস চলে আসে অন্য জায়গায়, যখন বিভিন্ন রকম সাজানো জিনিস, স্ক্রিপ্টেড জিনিস যখন দেখানো হয়, তৈরি হয়, সেইখানেই সমস্যা হয়। সব মিলিয়ে দেখুন আমাদের এইভাবেই চলতে হবে। আমরা এগুলোকে এলিমিনেট করে দিয়ে বাঁচতে পারবো না, তবে মানুষের মধ্যে গিয়ে কাজ করা এটা একটা অন্য ব্যাপার, এর মজা আলাদা। এই মুহূর্তে কি এই হতাশাটা গায়কদের ভেতরে কাজ করছে? সলিলদার সময় যেটা ছিল না, মানুষের সঙ্গে মিলে যাওয়ার লোক খুব কম দেখা যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু বাড়ছে, অবশ্যই বাড়ছে। নইলে আপনাকে ওই কথাটা বললাম কেন, যে ওই যে শুভ রয়েছে বলে আমার হঠাৎ মাথায় খেললো আর কি, নইলে মনে আসতো না যে 1 লক্ষ লোক পার্টিসিপেট করলো। এটা কি ভাবা যায় নাকি? আমাদের কল্পনাতেই ছিল না, আমরা ভাবিনি যে এরকম হতে পারে। তাই এটা তো ঘটলো এবং আমার মনে হয় এই 1 লক্ষটা আমরা যদি 1 বছর ধরে আরো ভালো করে করি, এটা 5 লক্ষে দাঁড়ায়। ঠিক সেই চেষ্টাটাই চালিয়ে যাওয়া আমাদের খুব প্রয়োজন। আর সলিলদা আমাদের অনেক কিছু সুযোগ করে দিয়েছেন জীবনে। ওনার এই শতবর্ষটা আমাদের কাছে আর একটা সুযোগ করে দিল যে মানুষের কাছে মানুষের গান পৌঁছে দেওয়ার। আমরা এখন প্রাণ খুলে গণসঙ্গীত গাইছি, যেটা আমাদের গাইতে দেওয়া হয়নি অনেকদিন। তাহলে একটা লোভ সামলাতে পারছি না একটা প্রশ্নের, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সলিল চৌধুরী না গণসঙ্গীত শিল্পী হিসেবে সলিল চৌধুরী, কাকে আপনি বেশি ভালোভাবে নেবেন? না, ওই যে বললাম সলিলদা ব্যাপারটাই আলাদা। সলিলদা সবটা মিলিয়ে একটা, মানে ওই খুব এখনকার ডায়ালগে বলতে গেলে, ল্যাঙ্গুয়েজে বলতে গেলে একটা প্যাকেজ। সলিলদা সব। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা সকলকে।
সবাইকে নমস্কার।
অভিনন্দন জানাই শিল্পী মৌরিতা রায়কে। দেশ ভেসেছে পানির চলে, ধান গিয়েছে ভেসে, কেমনে বলিব বন্ধু দুঃখের কথা তোরে। প্রথম গানটি যাচ্ছে কৃষক আন্দোলনের গর্ভ থেকে, যিনি বাংলা আধুনিক গানকে প্রথম দিচ্ছেন। এটি সঙ্গীতের ভাষা, যেখানে কৃষকের কথা, মন্বন্তরের কথা উঠে আসছে, অর্থাৎ যে স্বর সাধনার ফাঁক ছিল সেই ফাঁকটিকে পূরণ করার চেষ্টা করছেন। এবং যেটা বললো, যিনি রবীন্দ্রনাথের কবিতার সাথেই প্রথম পরিচিত ছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর খবর পেয়ে কোদালিয়ার মামার বাড়ির প্রান্তে খালি পায়ে চলে যান। ট্রেনে চড়ে এসে শিয়ালদা থেকে খালি পায়ে হেঁটে জোড়াসাঁকোতে চলে যান নিমতলায়, দেখতে পান না। তারপর 1 মাস অশৌচ পালন করেন। সুরমনায় তার খুব আপনজন কেউ পিতৃপুরুষ কারো বিয়োগ ঘটেছে। রবীন্দ্রনাথ মন্বন্তর দেখেননি, দেশভাগ দেখেননি, দেশভাগের আগেকার সময়ের দাঙ্গা দেখেননি, তেভাগ আন্দোলন দেখেননি। রবীন্দ্রনাথের যে কৃষ্ণকলি, সে ময়নাপাড়ার নিসর্গের মধ্যে তাকে দেখেছিলেন। সলিল চৌধুরী তাকে দেখেছেন মন্বন্তরে কলকাতায়। বলছেন, হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল দেশীর নদে ওখানে, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ছড়ে গেছে পুচি ছড়ে জীবনের তোর থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, দুটি শীর্ণ বাহু তোলে বসে কোথায় চলে চলে, অন্য মেঘে মেঘে ফিরে প্রাসাদ বানিয়েছে। কে জানে ভাই কোথায় মাথার কিনাম কালকে, কে জানে ভাই কোথায় মাথার কিনাম কালকে। হয়তো সেই ময়না পাড়ার মাঠের কালবে, হয়তো সেই ময়না পাড়ার মাঠের কালবে, হয়তো মেঘলা নীলের কবির স্বপ্নের ছবি সেই, হয়তো সেই ময়না পাড়ার মাঠের কালবে, হয়তো জীবন
আন্দোলন ছড়িয়ে পড়েছে। কৃষকরা মন্বন্তরের শীর্ণতা কাটিয়ে অধিকারের জন্য রুখে দাঁড়িয়েছে। গ্রামে গ্রামে শিমুল পলাশে রাঙা হয়েছে গ্রাম অধিকার অর্জনে। কবিতাকে বলছেন, তুমি আবার গ্রামে ফিরে যাও। আবার কোনদিন যদি তুমি কালে পথে বলো তার ময়না পাড়ার থেকে খবর আছে তারি তরে রে, সে যেন ফিরে যায় রে। সেখানে গাছে গাছে রাঙা ফুল ফুটিয়াছে, রাঙা মেঘ রাঙাই কন্যার আশা। গোশালির মাঠে মাঠে সোনালি ফসল কাটে, উঠবি নতুন জীবনের ভাষা। কবি তুমি কবিতা তোমারি নতুন ছন্দে হবে গাথা, সে বারোটা তারি চলে, সে যেন ফিরে যায় রে। আবার কোনদিন যদি তুমি কালে দেখো পথে বলো তার তবে ময়না পাড়ার থেকে খবর আছে তারি তবে রে, সে যেন ফিরে যায় রে। এই গানটিতে রবীন্দ্রনাথকে শৈলী চৌধুরী নিয়ে এসছেন মন্বন্তরের বাংলায়, তেভাগার বাংলায়। রবীন্দ্রনাথ সেই উত্তরাধিকারীকে চেয়েছিলেন। দুঃখের কথা, রেকর্ডটি বেরোনোর পর কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের মনে হলো যে তার বাবার চরম অসম্মান হয়েছে। তিনি বিশ্বভারতীর প্রাঙ্গণে ঘটা করে সকলকে ডেকে এনে এই রেকর্ডটি পা দিয়ে মুড়িয়ে ভেঙে তিনি বলেন, এখন আমার শান্তি হলো। আমাদের ধারণা কবি বেঁচে থাকলে সেটা হতো না, কবি উত্তরাধিকারীকে ঠিকই চিনে নিতেন। আসলে উত্তরাধিকার সবসময় রক্ত ধারায় প্রবাহিত হয় না, ভাবধারায় প্রবাহিত হয়। এই কোলান্দা আছে, আরো যারা আছেন, কবি সুমন আছে, এরা হচ্ছেন শৈল চৌধুরীর সাংগীতিক সন্তান। শৈল চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট ছিলেন ইলাইয়া রাজা, এআর রহমানের বাবা ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট। এরা হচ্ছে তার সাংগীতিক সন্তান, রবীন্দ্রনাথের সন্তান। তেমনি করে আরো অনেক অনেক রক্তধারায় সবসময় হয় না, ভাবধারায় হয়। এটি গান গাইব খুব শুনতে অশলীলীয়। শৈল চৌধুরী গান এরকম শোনা যায় না। শৈল চৌধুরী যখন তুঙ্গ রাজনৈতিক জীবন, তখনও তিনি এমন কিছু কিছু গান লিখেছেন যে গানের ভেতরে এই বাইরের জনপদের যে বিদ্রোহ বিস্ফোরণের গান, কিছু কিছু অন্তরঙ্গ কথাবার্তার গানও আছে। সেই আন্দোলন সংগ্রামের তুঙ্গ মুহূর্তের সময় একটি গান লিখেছিলেন, যে গানটা শুনলে হঠাৎ রবীন্দ্রনাথের টপ্পার কথা মনে হয়, এটা কীর্তনের মতো মনে হয়। এই গানটা শুনেছিলাম 1990 সালে শিলচরে। কোলান্দা আর মন্টুদা ছিলেন। কোলান্দার মনে আছে কিনা জানি না, মন্টুদা একটা সেমিনারে গানটি গিয়েছিলেন, আমাদের শুনে চমকে উঠেছিলাম গানটা। এই গানটার মধ্যে একটা শৈল চৌধুরী তো আসলে একটা শৈল চৌধুরীর একটা অখণ্ড সত্তা আছে। আমরা শৈল চৌধুরীকে বিভাজিত করে দিই। কেউ কেউ তার শুধুমাত্র গণসঙ্গীত নিয়ে থাকে, আর কেউ কেউ মনে করেন সেই গণসঙ্গীতের শৈল চৌধুরী একটা অপরিণত শৈলী, ফলে পরের জীবনের শৈলীকে দেখেন। আসলে তিনি অখণ্ড সত্তা আছে। তিনি সবসময় এই প্রতিবাদের গানের পাশাপাশি ভেতরের গানের কথা বলতেন। তার কোথাও মনে হচ্ছিল এই বাইরের যে আগুনে গান, কোথাও তার ভেতরের গানকে শুকিয়ে দিচ্ছে না। তো সে একটা যন্ত্রণা থেকে এই গানটি লিখেছিলেন। এই গানটি পরে সামান্য শব্দ পাল্টে একদিন রাত্রে ছবিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। সোনু গতে গিয়েছিলেন। সে গান আমি যাইছি
সে গান আমি চাইছে ভুলে, যে গান শুনে গো হৃদয় গলে, যে গান শুনে সাগর পানে হায় তুলি কুলে কুলে, সে গান আমি চাইছি ভুলে। শিশুকালে অবুঝ বলে যে গান গেয়ে মা ভুলিয়েছিলেন, শিশুকালে অবুঝ বলে যে গান মা ভুলিয়েছিলেন, যে গান গে তোর মাঠের চাষি সাজায় ভুবন ফুলে ফুলে, যে গান গে তোর মাঠের চাষি সাজায় ভুবন ফুলে ফুলে, সে গান আমি চাইছি ভুলে। আমার গানে শুধু আগুন, শুধুই তখন জ্বালা, সুখের বাসা যায় গো পুড়ে, শুকায় ফুলের মালা। আমার গানে শুধু আগুন, শুধুই তখন জ্বালা, সুখের বাসা যায় গো পুড়ে, শুকায় ফুলের মালা। যে গান শিশুর হাসির মতো ফুল ফোটাবে শত শত, যে গান শিশুর হাসির মতো ফুল ফোটাবে শত শত, যে গান কিন্তু গানের মাঝি বাইতরণী উজান ঠেলে, যে গান গে তোর গানের মাঝি বাইতরণী উজান ঠেলে, সে গান
হৃদয় গলে যে গান শুনে সাগর পানে হায় তো ফিরি খুলে খুলে সে গান আমি চাইছি। হ্যাঁ, সুরস্রষ্টা সলিল চৌধুরীর শতবর্ষের আলোর পথযাত্রী এই গত কয়েকদিন ধরে যা চলছিল তারই পরিসমাপ্তি ঘটল আজকের এই সুন্দর একটি সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে। সলিল চৌধুরী আমাদের মনে, আমাদের হৃদয়ে সব সময় থেকে যাবেন। অন্তত এই গত কয়েকদিন ধরে আগরতলা শহরে যেভাবে তার শিল্প সৃষ্টিকে ধরে রাখার জন্য প্রয়াস নেওয়া হলো, উদ্যোক্তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা সফল হয়েছেন, আমরাও তা মনে করি। আজকে অসাধারণ একটি সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে এই অনুষ্ঠানের শেষ হলো। শেষ হইয়াও হইল না শেষ, এই শব্দটি দিয়ে বলছি যে সলিল চৌধুরীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।